কোয়ারেন্টিন ইস্যুতে হলোই না সমঝোতা, নানা নাটকীয়তার পর স্থগিত বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। ফুল আইসোলেশন, ওই আইসোলেশনে ঘর থেকে বেরোনো সম্ভব না। আজকে আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না, রিশিডিউল করার জন্য। এবছর আর নেই আন্তর্জাতিক সিরিজ, দ্রুতই ঘরোয়া ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রিজেন্ট কাণ্ডের মামলার অগ্রগতি নেই, অস্ত্র মামলায় ৮ কার্যদিবসেই বিচার শেষে শাহেদের যাবজ্জীবন সাজা, অন্য প্রতারকদের জন্য দৃষ্টান্ত বললেন আদালত। দুদিনেও নামেনি রংপুর নগরীর বৃষ্টির পানি, ভোগান্তি চরমে, পর্যাপ্ত ড্রেন না থাকা এবং খাল দখলকে দুষছেন নগরবাসী। তুমি হাসলেই হাসে বাংলাদেশ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন। যত বাধাই আসুক অতিক্রমের শক্তি রাখে দেশ, বললেন মন্ত্রিসভার বৈঠকে। গেল ২ সপ্তাহের চলমান নাটকীয়তার অবসান হলো। দফায় দফায় আলোচনা মোড় গিয়ে ঠেকল বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ স্থগিতে। মূলত ১৪ দিনের কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতা না হওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে এবছর অন্য কোনো দলের বিপক্ষে বাংলাদেশের সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান পাপন। মঞ্চটা ছিল প্রস্তুত, সিদ্ধান্তটাও অনুমেয়। গণমাধ্যম কর্মী আর দুই দেশের সমর্থকদের দীর্ঘ ১৪ দিনের প্রতীক্ষা কি আছে তবে লঙ্কা বাংলা সিরিজের ভাগ্যে? বেসিক্যালি আমি যেটা বলেছিলাম যে বিসিবি সভাপতির সাফ জবাব, রুদ্ধতার কোয়ারেন্টিন অসম্ভব। তাই তো অবাস্তব কোয়ারেন্টিন ইস্যুতে লঙ্কানরা যখন অনড়, তখন আপাতত শ্রীলঙ্কা সফরকে না বলে দিলেন নাজমুল হাসান পাপন। যেটাকে ওরা কোয়ারেন্টাইন বলছে, অন্যান্য জায়গায় যে কোয়ারেন্টাইন, এটার সাথে অনেক পার্থক্য। ফুল আইসোলেশন, ওই আইসোলেশনে ঘর থেকে বেরোনো সম্ভব না। তো এই অবস্থায় ১৪ দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকলে তার ফিজিক্যাল তো পরে, মেন্টাল যে কন্ডিশনটা হবে ওটার থেকে রিগেইন করতে তো অনেক সময় লাগবে। আমরা তো বলে দিয়েছি এই কন্ডিশনে খেলা সম্ভব না। কাজে আমরা যেটা বলেছি যে ওরা পেয়েছি, আমরা ওদের কাছ থেকে কালকেই পেয়েছি, আজকে আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না, রিশিডিউল করার জন্য। তবে কি এখানে দাড়ি টানা হচ্ছে? এফটিপির এই সিরিজের বোর্ড সভাপতি নিশ্চিত করলেন করোনা পরিস্থিতি উন্নতি হলে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আমার মনে হয় এরপর আর কোনো সুযোগ নেই, কারণ আমরা আজকে যেটা আমরা অফিসিয়ালি বলেছি টু রিশিডিউল। ওরা যদি পারতো তাহলে এর মধ্যেই পারতো, বেশ অনেকদিন সময় চলে গেছে অলরেডি। যখন পরিস্থিতি ভালো হবে, যখন এই ধরনের কন্ডিশন থাকবে না, তখন আমরা দেব। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট না হলেও জাতীয় দল ও পুলের খেলোয়াড়দের নিয়ে করা হবে টি-20 টুর্নামেন্ট। দ্রুতই ফিরছে ঘরোয়া টুর্নামেন্টও, এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। যেটা করা সম্ভব সেটাই করবে। তবে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিতের বিষয়ে সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া থাকছে সংবাদের শেষাংশে। রিজেন্ট কাণ্ডে মামলার এখনও চার্জশিটই জমা পড়েনি। এদিকে একটি পিস্তল ও গুলি উদ্ধারের মামলায় যাবজ্জীবন সাজা হলো শাহেদের। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন তার মতো প্রতারককে অনুকম্পা দেখানোর সুযোগ নেই, আর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছে আসামি পক্ষ। প্রতারণার সব কৌশলেই সিদ্ধহস্ত রিজেন্ট কাণ্ডের নায়ক শাহেদ। করোনা মহামারীর মধ্যে চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতারের পর একটি মামলা ছাড়া তার বিরুদ্ধে হওয়া আরও 12টি মামলার কোনো অগ্রগতি নেই। এসব মামলা আটকে আছে তদন্তেই। এর মধ্যে সোমবার অস্ত্র মামলার রায় দিলেন বিচারিক আদালত। আদালতে হাজিরের পর সোমবার দুপুর 2টায় শাহেদকে তোলা হয় এজলাসে। এরপর শুরু হয় রায় ঘোষণা। রায়ে আদালত বলেন শাহেদ চতুর, ধুরন্ধর ও ভদ্রবেশী প্রতারক। সমাজে তার মতো অনেকে আছেন জানিয়ে বিচারক বলেন এ ধরনের অপরাধীকে ক্ষমা করা যায় না। এরপরই অস্ত্র মামলায় শাহেদকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রায়ের যে অবজারভেশন, শাহেদের মতো ভদ্রবেশী লোক, তারা যে প্রতারক, তারা যেভাবে সমাজে তারা মানুষের ক্ষতি করছে, মানুষের জানমালের ক্ষতি করেছে,
মানুষকে আরও বিভিন্নভাবে তারা হয়রানি করেছে। অতএব তাকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা একটা মেসেজ হিসেবে যাবে। শাহেদের আইনজীবী জানান, রায়ে সংক্ষুব্ধ তারা। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো। শাহেদের বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেনি রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের মতে তার বিরুদ্ধে মামলার সংখ্যা 32টি। গত 15 জুলাই শাহেদের উত্তরার ফ্ল্যাটে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। অভিযোগ গঠনের মাত্র 8 কার্য দিবসে শেষ হলো এ মামলার বিচারিক কার্যক্রম। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পুরো জীবনই কেটেছে সংগ্রামে, আর 10টা মানুষের মতো পাননি পরিবারের সান্নিধ্যে স্বাভাবিক জীবন। সব হারিয়েও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়। সেই সংগ্রামী ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসীম সাহসী এই মানুষটির কণ্ঠ চিরতরে থামিয়ে দিতে বারবার হামলা হয়েছে। শত প্রতিকূলতা আর ষড়যন্ত্র পাশ কাটিয়ে যাওয়া অনমনীয় এই নেতার ৭৪তম জন্মদিন আজ। 1947-এ দেশভাগের সময় 28 সেপ্টেম্বর টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোলে জন্ম নেন শেখ হাসিনা। জাতির পিতার জ্যেষ্ঠ এই সন্তান ঢাকাতেই থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহের পরিবারে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত হয়েছিলেন রাজনীতির সঙ্গে। 1975-এ আকস্মিক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। স্বজনহারা শেখ হাসিনা তখন নতুন যুদ্ধের সম্মুখীন। বৈরী পৃথিবীতে 6 বছর নির্বাসিত থেকে 1981 সালে দেশে ফেরেন তিনি। ইতিহাসের চ্যালেঞ্জ নিতে ফিরেছিলেন শেখ হাসিনা। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র 34 বছর বয়স থেকেই টানা 4 দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। কাঁটা বিছানো রক্তরঞ্জিত পথ বেয়েই তাকে চলতে হয় দিনের পর দিন। এখন পর্যন্ত 20 বার হত্যার ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য কাজ করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর নিরঙ্কুশ সমর্থনে শেখ হাসিনা বিশ্বের অন্যতম দীর্ঘকালীন নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে চলেছেন অবিচল নেতৃত্বে। দেশের আর্থসামাজিক দৃঢ় অবস্থান আর উন্নয়নের মহাকর্মযজ্ঞে পাল্টে যাওয়া বাস্তবতাই এখন বড় দৃষ্টান্ত তার কর্মজীবনের। দীর্ঘ জীবনে বহু বাধার প্রাচীর টপকানো শেখ হাসিনা ৭৪ বছরে পা রাখলেন। নন্দিত এই নেত্রী আজ স্বমহিমায় বাংলার কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার আসনে অধিষ্ঠিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যত বাধাই আসুক তা অতিক্রম করার ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। সকালে মন্ত্রিসভা বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতেও শোক জানায় মন্ত্রিসভা। বেলা 10:30টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। সচিবালয় থেকে এতে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, মাহবুবে আলমের দক্ষতা প্রজ্ঞা রাষ্ট্রকে অনেক কিছুই দিয়েছে। এই কয়েকটা বছর আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক চড়াই উতরাই আমরা পার হয়ে এই জায়গাটা এসেছি। এই সময় নানা ধরনের যে ঘাত প্রতিঘাত সবগুলি মোকাবেলা করেই তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কারণ রাষ্ট্রের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন। ৭৪তম জন্মদিনেও নিয়মিত কাজের অংশ হিসেবে মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু কন্যা। তিনি জানালেন, স্বজন হারানোর ব্যথা নিয়েই দেশের জন্য কাজ করে চলেছেন। বাবা মা ভাই সব হারিয়ে নিত্য ঋষ্য হয়ে এই দেশে এসে কাজ করা এটা খুব কঠিন কাজ। যত বাধাবিঘ্ন আসুক সেটা অতিক্রম করবার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এই জন্য বাংলাদেশের মানুষকে সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আর সকলের কাছে দোয়া চাই যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি আর আমার কাজ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারী হয়, মানুষ যেন ভালো থাকে সেই কাজটুকু যেন করতে পারি।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং করেন। তিনি জানান, আগে নীতিমালা দিয়ে চললেও এখন থেকে নতুন আইনে পরিচালিত হবে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো। ৭৫% শিক্ষক থাকার বাধ্যবাধকতা রেখে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয়। আইন অমান্য করে প্রতিষ্ঠান চালালে অনুমোদন বাতিল সহ অর্থদণ্ড ও সাজার বিধানও থাকছে নতুন আইনে। অনুমোদন বাতিলও হয়ে যাবে, সেটা 23-এ বলা আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজও ৩২ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৪০৭ জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৬০,৫৫৫ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১,৯২২ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯,২১,৩৮২ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১,৪০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩,৬০,৫৫৫ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫,১৯৩ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫৮২ জন। মোট সুস্থ হয়েছেন ২,৭২,০৭৩ জন। আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরত পাঠানোর কোনো সমাধান নেই বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে, বললেন কূটনৈতিক তৎপরতাই একমাত্র সমাধান। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে নতুন করে শর্ত জুড়ে দেওয়ায় আবারও দুর্ভোগে প্রবাসীরা। কোন প্রক্রিয়ায় মেয়াদ বাড়ানো হবে তাও জানা নেই অনেকের। অনিশ্চয়তা মাথায় নিয়ে রাজধানীর কারওয়ান বাজার এবং মতিঝিলে টিকিট প্রত্যাশীরা ভিড় করেন। কখনো টিকিট, কখনো টোকেন, আর এখন আবার নতুন করে ভিসার মেয়াদ বাড়াতে শর্তের বেড়াজাল। সবকিছুই সৌদি প্রবাসীদের ঘিরে। যদিও প্রথম থেকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন দূতাবাসে যোগাযোগ করতে, কিন্তু এখন দূতাবাস তাদের নির্ধারিত এজেন্সিতে গিয়ে ভিসার মেয়াদ বাড়াতে আহ্বান জানিয়েছে। সেই সমস্যা সমাধানে দ্বিতীয় দিনের মতো প্রবাসীদের ভিড় গুলশানের সৌদি দূতাবাসে। দাবি জানান আগের মতো অটোমেশন পদ্ধতিতে ভিসার মেয়াদ বাড়ানোর। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আমাদের মালিক বা কফিল স্ট্যাম্প করে এই দেশে পাঠানোর জন্য এইটা কখনো সৌদির কোনো কফিল বা কোনো মালিক এই কাজ করবে না। দূতাবাসের মাধ্যমে অটোমেটিক রিনিউ হয়ে যাচ্ছে, আমরা এই দাবিটাই জানাইতেছি। এখন আমার 24 দিন বাড়ছে, তো আমি কোথায় পেপারটা কোথায় তো উঠাবো, কেমনে আমি কোথায় জমা দেবো আর কেমনে আমি টিকিট করবো। এদিকে সৌদি এয়ারলাইন্সের সামনে দিনভর টোকেন প্রত্যাশীরা ভিড় করেন। যদিও কর্তৃপক্ষ আগেই জানিয়েছে নতুন করে টোকেন দেওয়া হবে আগামী ৪ অক্টোবর। সিন্ডিকেটের মাধ্যমে আবার টোকেনগুলো যদি দিয়ে দেয় তা আমাদের অবশ্যই টোকেন দরকার। এনহে ফিলার চালু আছে, এনহে যদি বাড়াই দেয় তো ইনশাআল্লাহ আমরা যাদের কর্মস্থলে আমরা যাইতে পারবো। ২২ ও ২৩ মার্চ এবং ২৫ থেকে ২৮ মার্চের রিটার্ন টিকিটধারীদের টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবুও এর বাইরে মতিঝিলে টিকিটের জন্য ভিড় করেন কয়েক হাজার প্রবাসী। ৩০ তারিখের ভিতরে কি কোনো ডিসিশন আসলো কি না আসলো এটা জানার জন্য আসছে, কিন্তু আমাদেরকে জানাবে যে এরকম লোক এখানে নাই। এখানে যাওয়ার পরে ওনারা বলতেছে আপনার ৩০ তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বাড়ায় নিয়ে আসেন। এখন আমরা কই থেকে বাড়াবো? মন্ত্রী জানান স্বয়ংক্রিয়ভাবে অনলাইনের মাধ্যমে ইকামা ও ভিসার মেয়াদ না বাড়লে এই মুহূর্তে জটিলতা কাটবে না। ভিসা না হলে তো ওরা ওখানে হাজির হতে পারছে না, আর হাজির না হলে ওরা আকামা পাচ্ছে না। তো এটা আমি ফরেন মিনিস্টারের সাথে কথা বলেছি। ডেট এক্সটেনশন যেটা করেছে, ইট শুড বি অনলাইন অ্যান্ড ফর এভরিবডি। কেবল এখানে হাজার হাজার মানুষ আসতেছে, আমরা কি করব? I cannot give a solution. পরিস্থিতি মোকাবেলায় নতুন করে আরও 12টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পানি না নামায় দ্বিতীয় দিনের মতো তলিয়ে আছে রংপুর নগরীর অনেক রাস্তাঘাট, বাসাবাড়ি। যারা আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে তারাও পানি, বিদ্যুৎ আর স্যানিটেশন নিয়ে দুর্ভোগে রয়েছেন। এজন্য অপরিকল্পিত নগরায়নকেই দুষছে সবাই। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। অবিরাম বৃষ্টিতে রোববার কোমর সমান পানিতে ভাসতে থাকে রংপুর নগরী। সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। তার রেশ কাটেনি সোমবারও। রাস্তা ঘরবাড়িতে পানি নিয়েই চলতে হচ্ছে নগরবাসীকে। এর আগে এমন অভিজ্ঞতা না থাকায় পানিবন্দী নগরবাসীর সব অভিযোগ সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা নিয়ে। এখানে যে ময়লাটা স্তূপ হয়ে আছে, এই ময়লাটা যদি ক্লিয়ার না করে পানি বের হবে না। সিটি কর্পোরেশনের লোক টোক কই, ওয়্যার? কেউ আসে নাই ভাই। আমাদের বাড়িঘর সব ডুবে গেছে, কোনো জিনিসপত্র বাইর করতে পারি নাই। কালকে থেকে যায় স্কুলের মাঠে আসি,
পানির নিচে ডুবে থাকায় নষ্ট হয়েছে ঘরবাড়ির আসবাবসহ মূল্যবান জিনিসপত্র। অনেকেই আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেও পানি, বিদ্যুৎ আর স্যানিটেশনের অভাবে দুর্ভোগ চরমে। বিদ্যুৎ নাই, আমরা যে কষ্টে আছি এটা এভাবে থাকার মতো নয়। পানির জন্য অভাবে নাগি থাকবে নাগে এখানে, এখন কি করব? বিগত দিনে অনেক উন্নয়ন বরাদ্দ হয়েছে, কিন্তু আসলে টেকসই যে উন্নয়ন বা কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু হয়নি। পানিবন্দী মানুষের জন্য ত্রাণ তৎপরতা শুরু হয়েছে জানিয়ে এমন দুর্দশার জন্য অপরিকল্পিত নগরায়নকেই দুষছে জেলা প্রশাসন। এতদিন কোনো উদ্যোগ না নিলেও সিটির প্যানেল মেয়র এখন সবার সহযোগিতা চান। গায়ে কাউকে চাপায় না দিয়ে আমরা সমন্বিত উদ্যোগ নিয়ে এই দুর্ভোগে সবাই সবার পাশে দাঁড়ানো উচিত। আসলে প্রত্যেকটা নগরীর জন্যই কিন্তু একটা মহাপরিকল্পনা প্রয়োজন, যে নগরীর কোথায় সরেজ ব্যবস্থা কেমন হবে, কোথায় আবাসিক স্থান হবে, কোথায় খেলার মাঠ থাকবে, কোথায় উন্মুক্ত স্থান থাকবে। শনিবার রাতের 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ 433 মিলিমিটার বৃষ্টিতে ভেসে যায় রংপুর নগরীর বেশিরভাগ এলাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। আবারও শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী দ্রুতই ঘরোয়া আয়োজনের দিকে মনোযোগ বিসিবির। তবে আপাতত বিপিএল নয়, ঘরোয়া লীগ সফলভাবে আয়োজনের পরিকল্পনা বোর্ডের, এমনটাই জানালেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। সব কমিটিকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যাতে ডোমেস্টিক ক্রিকেট, শুধু প্রিমিয়ার ডিভিশন না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ন্যাশনাল লিগ, সবগুলির কার্যক্রম হাতে নিতে। তারপরে কি বায়োমেজার কি নিচ্ছি, কিভাবে করোনার মধ্যে আমরা খেলা চালাতে পারি, ওই মেজারগুলি ওনারা দেখে তারপর সিদ্ধান্ত দেবে। যদি আমরা সাকসেসফুলি করতে পারি তারপরে আসলে বিপিএলের ব্যাপারটা আসবে। কারণ বিপিএলে আপনারা জানেন যে ফরেন প্লেয়ারের ব্যাপার আছে, ফরেন কোচ, আম্পায়ার, প্রোডাকশনের ব্যাপার আছে, সব বাইরের থেকে আসে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতাই হলো না, শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। শিগগিরই ঘরোয়া লীগ শুরু করবে বিসিবি। রিজেন্ট কাণ্ডের মামলার অগ্রগতি নেই। অস্ত্র মামলায় 8 কার্যদিবসে বিচার শেষে শাহেদের যাবজ্জীবন সাজা, অন্য প্রতারকদের জন্য দৃষ্টান্ত বললেন আদালত। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।